বন্ধুরা, এই ভিডিওতে আমরা গুপ্ত যুগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? যে কোনো রাজবংশ সম্পর্কে জানতে হলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই রাজবংশে শ্রেষ্ঠ রাজাকে আর তার প্রতিষ্ঠাতাকে। এই দুটো নামকে কিন্তু ভীষণ ভালোভাবে মনে রাখতে হবে। তো প্রথমে আমরা এই প্রতিষ্ঠাতার নামটা জেনে নিই। হয়তো সোজা কোয়েশ্চেন মনে হবে, কিন্তু একটা চ্যাপ্টারকে পুরোপুরি কভার আপ করতে গেলে এই প্রশ্নের উত্তর কিন্তু জানা চাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি, শ্রীগুপ্ত। মহারাজা শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ২ নম্বর প্রশ্ন, মহারাজাধিরাজ উপাধি কোন গুপ্ত শাসক ধারণ করেছিলেন? মহারাজাধিরাজ। তো ৪ জন শাসকের নাম দেওয়া আছে, কি হবে বলো সঠিক উত্তর? যদি উত্তর জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, চন্দ্রগুপ্ত প্রথম। প্রথম চন্দ্রগুপ্ত এই মহারাজাধিরাজ উপাধিটি গ্রহণ করেছিলেন। সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? হয়তো এই চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভারতের নেপোলিয়ান। তো এই ভারতের নেপোলিয়ান বলা হয় মহারাজ সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। ৪ নম্বর প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কোন গুপ্ত শাসকের রাজত্ব সম্পর্কে তথ্য প্রদান করে? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিন্তু পরীক্ষাতে আগে এসেছে। তো এই প্রশ্নটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? হরিসেন। এই হরিসেন মানুষটি ভদ্রলোক, তিনি এই এলাহাবাদ স্তম্ভ শিলালিপিটি লিখেছিলেন, যেটাকে প্রয়াগ প্রশস্তিও বলা হয়। মানে সমুদ্রগুপ্তের ভালো ভালো কাজ সম্পর্কে এখানে লেখা আছে। বদনামে কোনো জায়গা কিন্তু সেই সময় সমুদ্রগুপ্ত হয়তো রাখেননি। ৫ নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারত ভ্রমণকারী চীনা বৌদ্ধ তীর্থযাত্রী কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা বিক্রমাদিত্য বলে জেনে থাকি, তাই তো? তো এই বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারত ভ্রমণকারী চীনা বৌদ্ধ তীর্থযাত্রী, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, তো এনার নাম ফাহিয়েন। ফাহিয়েন বা ফাজিয়ান। এই ফাজিয়ান এই লোকটি চীনা ভদ্রলোক, ইনি ঘুরতে ঘুরতে চলে এলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, এবং এটা আমাদের জন্য পরীক্ষায় ১ মার্কস সিকিউর করে দেওয়ার একটা প্রশ্ন পরবর্তীকালে ছেড়ে দিলেন, তাই তো? ৬ নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসককে গুপ্ত যুগ শুরু করার কৃতিত্ব দেওয়া হয়? গুপ্ত যুগ, দেখো গুপ্ত যুগ বলতে কিন্তু আরেকটা জিনিসকে বোঝা যাচ্ছে, এটা গুপ্তা ক্যালেন্ডারের কথা বলা হচ্ছে এখানে। তো এই গুপ্তা ক্যালেন্ডারটা শুরু করেছিল কে? এটা শুরু করেছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত প্রথম। অপশন নাম্বার সি, পি। চন্দ্রগুপ্ত প্রথম কি করেছিলেন? এই গুপ্ত যুগ শুরু করেছিলেন কবে? ৩২০। মনে রাখবে, এটা কিন্তু এডি, আফটার ডেথ, ঠিক আছে? এটা কিন্তু বিসি নয়। তো এই ৩২০ খ্রিস্টাব্দে গুপ্ত যুগ শুরু করা হলো। তো সেটা শুরু করেছিলেন কে? মহারাজা চন্দ্রগুপ্ত প্রথম। চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন নাম্বার বি। ৭ নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকদের দ্বারা জারি করা রৌপ্য মুদ্রাগুলি কি নামে পরিচিত ছিল? মানে গুপ্ত যুগে যে রূপোর মুদ্রাগুলো ছিল, সেই রূপোর মুদ্রাগুলোকে কি নামে ডাকা হতো? তো সেগুলোকে বলা হতো রূপকা। সেগুলোকে বলা হতো রূপকা। অপশন নাম্বার সি। এই গুপ্ত যুগে এই রৌপ্য যে মুদ্রাগুলো ছিল তার নাম ছিল রূপকা। সঠিক উত্তর অপশন নাম্বার সি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে সোনার মুদ্রাগুলো ছিল সেগুলোকে বলা হতো দিনার। সোনার যে মুদ্রাগুলো ছিল সেগুলোকে বলা হতো দিনার। আর এই রূপোর যে মুদ্রাগুলো সেগুলোকে বলা হতো রূপকা। হ্যাঁ, স্বর্ণ মুদ্রা দিনার। স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা ৮ নাম্বার। গুপ্ত আমলে নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত জ্যোতির্বিদ এবং গণিতবিদ ছিলেন? ৪ জনের নাম দেওয়া আছে, এদের মধ্যে তোমার যে জ্যোতির্বিদ এবং গণিতবিদ হিসাবে কে বিখ্যাত? তিনি ছিলেন আর্যভট্ট। সঠিক উত্তর অপশন নাম্বার বি। এই আর্যভট্ট একজন বিখ্যাত জ্যোতির্বিদ এবং গণিতবিদ ছিলেন, এবং ইনি তৃতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তার দরবারে ছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি, আর্যভট্ট। ৯ নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুনেদের আক্রমণ প্রতিহত করার জন্য পরিচিত? হুনরা সেই সময়ে সাদা হুন, সেই সাদা হুনরা কিন্তু ভারত আক্রমণ করেছিল। তো সেই ভারত আক্রমণ যে সেই হুনরা করেছিল, সেই হুনদের আক্রমণকে কোন গুপ্ত সম্রাট প্রতিহত করেছিলেন? তো সেটা করেছিলেন স্কন্দগুপ্ত। অপশন নাম্বার ডি। এই স্কন্দগুপ্ত একজন গুপ্ত সম্রাট ছিলেন, এবং তিনি এই সাদা হুনেদের, এখানে স্পেসিফিক্যালি বললে সাদা হুন, এই সাদা হুনেদের আক্রমণকে প্রতিহত করেন কে? এই স্কন্দগুপ্ত। অপশন নাম্বার ডি, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। ১০ নম্বর প্রশ্ন, মেহেরুলি যেটা দিল্লিতে আছে, এখানে একটা লৌহ স্তম্ভ রয়েছে। এই লৌহ স্তম্ভটা কোথায় নির্মিত হয়েছিল?
এবং সবচেয়ে যে আশ্চর্যের বিষয় হচ্ছে যে যদি এটা 320 মানে ধরো 400 আশেপাশে এই স্তম্ভটাকে নির্মাণ করা হয়ে থাকে, তাহলে সেই স্তম্ভটা 400 সাল, আজকে হচ্ছে তোমার 2100। তো এত বছর ধরে সেখানে রোদে জলে বৃষ্টিতে ভিজছে, কিন্তু সেখানে কোনো মরচে লাগেনি। তো এই বিখ্যাত যে স্থাপত্যটা, সেটা কোন যুগে তৈরি করা হয়েছিল? যখন গুপ্ত যুগ সম্পর্কে আলোচনা করছি তাহলে এই গুপ্ত যুগই হবে। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে যে এই লৌহ স্তম্ভটা গুপ্ত যুগে কিন্তু বানানো হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের দরবারি ভাষা কি ছিল? পালি ছিল, প্রাকৃত, সংস্কৃত না মগধী? তো দেখো, এই গুপ্তরা কিন্তু সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। এই সংস্কৃত ভাষাতে সেই সময় অনেক রচনা কিন্তু আমরা পেয়ে থাকি। সঠিক উত্তর অপশন নাম্বার সি, সংস্কৃত। 12 নম্বর প্রশ্ন, দেওঘরে দশাবতার মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত গুপ্ত স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ? দেওঘরের দশাবতার মন্দির। তো এই দেওঘরে যে দশাবতার মন্দির ছিল, সেই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল কিন্তু ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে, এবং এটা গুপ্ত যুগের একটা বিখ্যাত স্থাপত্য শিল্প। সঠিক উত্তর অপশন নাম্বার বি, ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত মন্দিরেই দেওঘরের দশাবতার মন্দির। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিলেন না? অমর সিংহ, কালিদাস, ধন্বন্তরী, নাগার্জুন, 4 জনের নাম পাচ্ছি আমরা। তো তার মধ্যে কে নবরত্ন ছিলেন না? তো এই ব্যাপারটা জানতে গেলে আগে নবরত্নের নামটা আমরা দেখে নিই। নবরত্নের মধ্যে কারা কারা ছিল? অমর সিংহ ছিল, ধন্বন্তরী, হরিসেন, কালিদাস, স্বপর্ণকা, শঙ্কু, বরাহমিহির, বড়রুচি, বেতালভট্ট। এই এতজন ছিলেন হচ্ছে নবরত্নের অংশীদার। ঠিক আছে, তো তার মধ্যে কোন নামটা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে নাগার্জুনকে আমরা পাচ্ছি না। এই 9টা নাম মনে রাখা মানে অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার, এবং রিটার্নও অতটা ভালো আসবে না, তাই মনে রাখার চেষ্টা করে লাভ নেই। মোটামুটিভাবে নামগুলো এক ঝলক দেখে রাখতা। 14 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে? মানে গুপ্ত সাম্রাজ্যের যে স্ট্রেক্সটা ছিল, যে বিস্তার ছিল, সে ব্যাপ্তি ছিল, সেটা সবচেয়ে শীর্ষে কখন পৌঁছেছিল? সেটা পৌঁছেছিল কিন্তু বিক্রমাদিত্যের রাজত্বকালে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এই গুপ্ত সাম্রাজ্যের যে পরিধি, সেটা কিন্তু শীর্ষে পৌঁছেছিল। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল। 15 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথার প্রথম প্রমাণ কোন গুপ্ত শাসকের শিলালিপিতে পাওয়া যায়? সতীদাহ প্রথা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়তো তোমাদের অনেকে জানা নাও থাকতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যদি জানা থাকে কমেন্ট করে জানিও, আর যদি না জানা থাকে সেটা হচ্ছে ভানুগুপ্ত। এই ভানুগুপ্তের যে শিলালিপি, এই গুপ্ত সম্রাট ভানুগুপ্তের ইরান স্তম্ভ শিলালিপিতে যেটা পাওয়া গেছে, সেখান থেকে সতীদাহ প্রথার উল্লেখ কিন্তু আমরা পাই। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ভানুগুপ্ত। 16 নম্বর প্রশ্ন, গুপ্ত আমলে নিম্নলিখিত কোন বন্দরটি বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল? মানে গুপ্ত যুগে মেজর পোর্ট কোনটা ছিল, সমুদ্র বন্দর কোনটা ছিল? তো সেটা ছিল তাম্রলিপ্তি। সঠিক উত্তর অপশন নাম্বার এ, এই তাম্রলিপ্তি বন্দরটি বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 17 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকেরা কোন ধাতুতে সর্বাধিক সংখ্যক মুদ্রা জারি করেছিল? সবচাইতে বেশি কোন যুগের গুপ্ত শাসকেরা কোন ধাতুর মুদ্রা সবচাইতে বেশি জারি করেছিল? সঠিক উত্তর হবে সোনা। সোনাতে বা সোনার যে মুদ্রা, তার নাম ছিল কি গুপ্ত যুগে? তার নাম ছিল দিনার। আর এই সোনা ধাতু বা সোনার সবচাইতে বেশি মুদ্রা কিন্তু এই গুপ্তরা জারি করেছিল। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে গেল, সোনা। দিনার বলা হতো সোনাকে, হ্যাঁ ঠিক। 18 প্রশ্ন, গুপ্ত শিলালিপিতে দিনার শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? আশা করছি এই প্রশ্নটা নিয়ে আর ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। সঠিক উত্তর অপশন নাম্বার বি, সোনার মুদ্রা, তাকে বলা হতো দিনার, আর রূপকা বলা হতো রূপোর মুদ্রাকে। 19 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজবংশের শেষ স্বীকৃত শাসক কে ছিলেন? শেষ রাজা কে ছিলেন? গুপ্ত বংশের শেষ রাজা, প্রথম রাজার নাম আমরা দেখলাম শ্রীগুপ্ত, আর শেষটা জেনে রাখাই ভালো, সে তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত চন্দ্রাদিত্য। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এই বিষ্ণুগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ স্বীকৃত শাসক। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। 20 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয় নিম্নলিখিত আক্রমণের পর? কারা আক্রমণ করার পর গুপ্ত সাম্রাজ্যের যে ফাউন্ডেশন ছিল, সেই ফাউন্ডেশনটা অনেকটা শিথিল হয়ে যায়? তো সেটা কখন হয়? তো সেটা হয়েছিল এই হুনেদের আক্রমণ। এই সাদা হুনরা কিন্তু স্কন্দগুপ্তের দ্বারা পরাজিত হলো, কিন্তু এরা হাল ছাড়লো না। এরা বারংবার আক্রমণ করতে শুরু করলো, এবং আস্তে আস্তে এই যে শাসকেরা ছিল তারা দুর্বল হয়ে যাওয়ার দরুনে কি হলো, এই গুপ্ত সাম্রাজ্যের কিন্তু পতন হয় এই হুনাদের হাতে। ইভেন্চুয়ালি এই হুনারা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের যে ভিত্তিপ্রস্তর, সেটাকে নড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। অপশন নাম্বার সি সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটের মুদ্রায় বীণা বাজানো চিত্র রয়েছে?
আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষাতে কিন্তু এসেছে আগে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত কিন্তু বিনা বাজাচ্ছেন এরকম একটা মুদ্রা পাওয়া গেছে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, সমুদ্রগুপ্ত, যাকে কি বলা হয় ভারতের নেপোলিয়ান। 22 নম্বর প্রশ্ন, গুপ্ত প্রশাসনের বৈশিষ্ট্য ছিল কি? চারটে অপশন দেওয়া আছে: অত্যন্ত কেন্দ্রীভূত ক্ষমতা, সামন্ততান্ত্রিক কাঠামো, স্থানীয় স্বায়ত্ত শাসনের সাথে কেন্দ্রীভূত ক্ষমতা, সামরিক একনায়কতন্ত্র। তো গুপ্ত সাম্রাজ্যের যে প্রশাসন ছিল সেই প্রশাসন কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। সেখানে কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসন, মানে সেখানে লোকাল লেভেলে কিন্তু ফ্রিডম দেওয়া হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা কিন্তু সরকার নিজের হাতে রাখেনি, সেখানে স্বায়ত্ত শাসনে দেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীভূত ক্ষমতা ছিল। মানে বর্তমানে আমাদের দেশে যেরকম শাসন কাঠামো রয়েছে সেই সময়তেও কিন্তু সেরকমই ছিল। যেমন আমাদের পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, লোকাল বডিজ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্বায়ত্ত শাসনের ক্ষমতা আছে, তারা কিন্তু নিজেরা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। তো গুপ্ত সাম্রাজ্যের সময়তেও হয়তো ব্যাপারটা সেরকমই খানিকটা ছিল, কিন্তু কেন্দ্রীভূত ছিল, মানে আলটিমেটলি সমস্ত কিছু রেসপন্সিবিলিটি সেন্টারের হাতেই ছিল। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সাহিত্য কর্মটি গুপ্ত আমলে? ইন্ডিকা, অর্থশাস্ত্র, মৃচ্ছকটিক আর রাজতরঙ্গিনী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক কে লিখেছিলেন? শূদ্রক। শূদ্রকের লেখায় মৃচ্ছকটিক। ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিস। অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। ঠিক আছে, প্রত্যেকটা নাম মুখস্থ করে রাখতে হবে, তার কারণ পরীক্ষাতে এগুলো থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন চলে আসে যে ইন্ডিকা কার লেখা। আর এখনকার দিনে কোয়েশ্চেন যেহেতু ডিফিকাল্ট হচ্ছে, তাই ইন্ডিকার নামটা হয়তো নাও আসতে পারে, যেহেতু এটা খুবই কমন কোয়েশ্চেন। 24 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গ হৃদয়ম। দেখো কঠিন প্রশ্ন। এই রচনাটি কার ছিল বা লেখক কে ছিলেন? অষ্টাঙ্গ হৃদয়ম। তো এই অষ্টাঙ্গ হৃদয়ম যেটা একটা সংস্কৃত নাটক ছিল, এটা রচয়িতা ছিলেন বাগভট্ট। সঠিক উত্তর অপশন নাম্বার সি, বাগভট্ট। বাগভট্ট এই অষ্টাঙ্গ হৃদয়ম রচনা করেছিলেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার পসিবিলিটি দিনকে দিন বাড়তেই থাকছে। 25 নম্বর প্রশ্ন, বিখ্যাত সংস্কৃত কবি কালিদাস কোন গুপ্ত শাসকের সহকবি ছিলেন? একটু আগে আমরা নবরত্ন দেখলাম, তো নবরত্নের মধ্যে কি কি ছিল তাও আমরা দেখলাম। তো তার মধ্যে এই কালিদাসও ছিলেন, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে ছিলেন, তার সভাকবি ছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 26 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসক অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ কে করেছিলেন? এই অশ্বমেধ যজ্ঞ যেটা, সেই যজ্ঞ করেছিলেন কিন্তু কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এই প্রথম কুমারগুপ্ত কিন্তু এই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল। 27 নম্বর প্রশ্ন, কোন শাসকের অধীনে গুপ্ত সাম্রাজ্য তার সর্বোচ্চ আঞ্চলিক পরিধিতে পৌঁছেছিল? মানে যে স্ট্রেচটা ছিল গুপ্ত সাম্রাজ্যের ব্যাপকতা বা বিস্তৃতি যেটা ছিল, সেটা সবচাইতে শীর্ষে পৌঁছেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এই বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে গুপ্ত সাম্রাজ্য তার সর্বোচ্চ আঞ্চলিক পরিধিতে পৌঁছেছিল। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 28 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসক সুদর্শন হ্রদ মেরামত করেন? এটাও একটা পরীক্ষায় আসা প্রশ্ন। সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কি করেছিলেন? এই যে সুদর্শন হ্রদ যেটা ছিল সেটার মেরামতির কাজ কিন্তু তিনি করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 29 নম্বর প্রশ্ন, বিখ্যাত সারনাথের বৌদ্ধ মূর্তি ধর্মচক্র ভঙ্গিতে কোন যুগে? যেহেতু গুপ্ত যুগ সম্পর্কে আমরা আলোচনা করছি, তাই আমরা সহজেই বলতে পারবো এটা গুপ্ত যুগ হবে, কিন্তু পরীক্ষাতে এরকম সিকোয়েন্সিয়ালি তো আর আসবে না, তাই এটা মনে রাখতে হবে যে সারনাথের বুদ্ধ মূর্তি কিন্তু গুপ্ত যুগেই নির্মিত হয়েছিল। 30 নম্বর প্রশ্ন, কবিরাজ উপাধি ধারণ করেন কোন গুপ্ত সম্রাট? কবিরাজ। তো এই কবিরাজ যে উপাধিটা ছিল সেটা ধারণ করেছিলেন কিন্তু রাজা সমুদ্রগুপ্ত। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। সমুদ্রগুপ্ত, যাকে আমরা ভারতের নেপোলিয়ান বলে জেনে থাকি, তিনি এই কবিরাজ উপাধিটি ধারণ করেন। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত নাটক মৃচ্ছকটিক রচিত হয়েছিল কার দ্বারা? তো আমি একটু আগেই বললাম এটা হচ্ছে শূদ্রকের দ্বারা। সঠিক উত্তর অপশন নাম্বার সি, শূদ্রক রচনা করেছিলেন এই মৃচ্ছকটিক। 32 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকেরা মূলত কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন? তো দেখো বন্ধুরা, গুপ্ত শাসক যারা ছিলেন তারা কিন্তু সবাই হিন্দু ধর্মের ছিলেন, তারা ব্রাহ্মণ ধর্মের ছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি, হিন্দু ধর্ম। ওকে, সঠিক উত্তর অপশন নাম্বার সি। 33 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজবংশের রাজধানী কি ছিল? বলো কি হবে সঠিক উত্তর? তো গুপ্তদের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। সঠিক উত্তর অপশন নাম্বার বি, পাটলিপুত্র ছিল গুপ্তদের রাজধানী। সঠিক উত্তর অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্নে চলে আসছি 34 নম্বর, গুপ্ত আমলে বিখ্যাত উপকথা সংকলন
পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। এই পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? এই পঞ্চতন্ত্রের রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। সঠিক উত্তর অপশন নাম্বার এ, বিষ্ণু শর্মা লিখেছিলেন এই পঞ্চতন্ত্র। নেক্সট প্রশ্নে চলে আসছি 35 নাম্বার। গুপ্ত প্রশাসনিক বিভাগ ভুক্তি বলতে কিসের কি বোঝানো হয়? ভুক্তি বলতে গুপ্তযুগে কি বোঝানো হতো? তো ভুক্তই বলতে গুপ্তযুগে প্রদেশকে বোঝানো হতো। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। প্রদেশকে বলা হতো ভুক্তি। সঠিক উত্তর অপশন নাম্বার সি। তেমন আমাদের পশ্চিমবঙ্গ একটা ভুক্তি, যদি গুপ্তযুগে পশ্চিমবঙ্গ থাকতো তাহলে। 36 নম্বর প্রশ্ন। কোন গুপ্ত শাসক প্রথম বড় হুন আক্রমণের মুখোমুখি হন? আমরা আলোচনা করছিলাম যে হুন আক্রমণ যখন হয়েছিল তখন গুপ্ত সম্রাট ছিলেন এই স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তই কিন্তু এই হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। আর এই হুনরা ছিল কিন্তু সাদা হুন, তাই সাদা দেখে ঘাবড়িয়ে যেও না যে প্রথম কে সাদা হুন আক্রমণ প্রতিহত করেন, তাহলে সেটাও কিন্তু হবেই স্কন্দগুপ্ত। 37 নম্বর প্রশ্ন। ভিটারি স্তম্ভ শিলালিপিটি কিসের সাথে সম্পর্কিত? ভিটারি স্তম্ভ যে শিলালিপিটি ছিল সেটা কিন্তু গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। স্কন্দগুপ্ত এই ভিটারি স্তম্ভ শিলালিপিটির সাথে সম্পর্কিত। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 38 নম্বর প্রশ্ন। গুপ্ত প্রশাসনে উপরিকা শব্দটি ড্যাশকে বোঝায়? উপরিকা, উপরিকা একটা পোস্ট। এটা পোস্টটা ছিল মূলত একটা গভর্নরের পোস্ট, মানে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নরকে সিভি আনন্দ বোস। তো এই সিভি আনন্দ বোস যিনি আমাদের গভর্নর, তিনি ছিলেন গুপ্ত যুগে যদি পশ্চিমবঙ্গ থাকতো তাহলে তাকে বলা হতো উপরিকা। ইনি ছিলেন ভুক্তির প্রধান। সঠিক উত্তর অপশন নাম্বার এ, ভুক্তির প্রধান। কে কোন পদে আছেন সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার বানানো আছে, প্লেলিস্টে আছে, অবশ্যই চেক আউট করে নিও। 39 নম্বর প্রশ্ন। প্রয়াগ প্রশস্তি রচিত হয়েছিল কার দ্বারা? প্রয়াগ প্রশস্তি আমি ভিডিও শুরুতেই বলেছি যে সমুদ্রগুপ্তের সহকবি হরি সেনের রচনা এই প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 40 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি গুপ্তযুগের বিশ্ববিদ্যালয় ছিল না? তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটা গুপ্তযুগে ছিল না? নালন্দা ছিল এই সময়কার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা, তক্ষশিলা এবং ওদন্তপুরী। সঠিক উত্তর হবে বিক্রমশিলা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, তক্ষশিলা। এই তক্ষশিলায় যে বিশ্ববিদ্যালয়টি ছিল সেটি কিন্তু গুপ্তযুগের বিশ্ববিদ্যালয় ছিল না। সঠিক উত্তর অপশন নাম্বার সি। নালন্দা, বিক্রমশিলা এবং পদন্তপুরী মহাবিহার এই সবকটাই কিন্তু গুপ্তযুগে বেশ বিস্তৃতি বা তোমার উন্নতি সাধন করেছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, তক্ষশিলা। তো বন্ধুরা, এই ছিল 40টা প্রশ্ন গুপ্তযুগ সম্পর্কিত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।